আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। চট্টগ্রাম বন্দরে টার্মিনালের নির্মাণ ও পরিচালনা বিদেশিদের দেওয়ার প্রতিবাদে বন্দরমুখী সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারীরা। সকাল 10টা থেকে 3 ঘণ্টা ধরে আগ্রাবাদ, বড়পোল ও মাইলের মাথা এলাকায় বন্দরমুখী সড়ক অবরোধ করবেন তারা। এছাড়া বিভাগের সব জেলায় বিক্ষোভ করার ঘোষণা দেয় সংগঠনটি। শ্রমিক দলের বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল, লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে স্কপসহ বিভিন্ন সংগঠন এরই মধ্যে আন্দোলন করছে। বন্দরের কোনো টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়া যাবে না। লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল নিয়ে যে চুক্তি হয়েছে তা অবিলম্বে বাতিল করার দাবিও জানান তারা। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, অবরোধ শুরু হয়েছে কিনা জানাবেন এই বিষয়ে। জি ফারিয়া, আসলে যেমনটি বলেছেন, আমি ঠিক এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বন্দর অভিমুখ সড়ক। এই দিক দিয়ে কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে যে সমস্ত কন্টেইনার বের হয় সেগুলো কিন্তু এই দিক দিয়ে বের হতে হয় এবং এটি ছাড়া অন্য বিকল্প কোনো আসলে রাস্তা নাই বললে চলে। এই জায়গাটিতে কিছুক্ষণের মধ্যে এসকোবের পক্ষ থেকে তারা সড়ক অবরোধ ডাক দিয়েছে। তাদের একটাই দাবি, সেটি হচ্ছে যে চট্টগ্রাম বন্দরের যে টার্মিনালগুলো আছে সেই টার্মিনালগুলো যাতে বিদেশিদের হাতে ইজরা দেওয়া থেকে বন্ধ রাখে, সেজন্য তারা কিন্তু চট্টগ্রাম বন্দর অভিমুখে যেই কন্টেইনারগুলো যাবে সেগুলো তারা অবরোধ করবেন 10টা থেকে 1টা পর্যন্ত। এবং এই মুহূর্তে কিন্তু এখানে অবস্থান করছেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল্লাহ বাহার, যার নেতৃত্বে আসলে আজকের এই আন্দোলনটা হবে এবং অবরোধটা হবে। আমরা তার কাছ থেকে আসলে জানতে চাইব কেন তারা আজকে আসলে এই ধরনের একটা অবরোধের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা একটু ওনার কাছে জানতে চাই। চট্টগ্রাম বন্দরের অত্যাধুনিক টার্মিনাল, নিউ টার্মিনাল সেই সরকার বিদেশিদেরকে দেওয়ার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের অবরোধ। আমরা অবরোধ আজকে টোকেন হিসাবে 10টা থেকে 1টা পর্যন্ত করব। এরপরও যে তারা বিদেশ থেকে যদি তাদের সিদ্ধান্ত থেকে পরিবর্তন না করে তাহলে আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিব। আমরা চট্টগ্রাম বন্দরের অভিমুখী যত গাড়ি যাবে সব গাড়ি এখানে আমরা অবরোধ করব। এখানে এটা আমরা প্রতীকী হিসাবে দিচ্ছি। পরবর্তীতে আরো দেখব বৃহত্তর আকারে কর্মসূচি আসবে। আমাদের এখানে হচ্ছে বড়পোলা আছে, মালির মাথায় আছে, সব জায়গায় অবরোধ। বন্দরের এন্ট্রি পয়েন্ট সবগুলোতে আমাদের আজকে অবরোধ হবে 10টা থেকে। শুনছিলেন নুরুল্লাহ বাহার ভাইয়ের বক্তব্য। তিনি যেটা বললো, আসলে বন্দর অভিমুখে যতগুলো কন্টেইনার বাহী গাড়ি যাবে সবগুলোকে তারা কিন্তু অবরোধ করাবেন এবং এই জায়গাটিতে তারা অবস্থান করবেন এবং এখান দিয়ে কিন্তু যে সমস্ত গাড়ি কন্টেইনার বন্দর অভিমুখে যাচ্ছে সবগুলোকে তারা কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে আটকাবেন বলে এটাই জানিয়েছেন। তবে আমরা পরবর্তী সংবাদে হয়তো আরো বিস্তারিত জানাতে পারবো বলে আশা করি। এই ছিল ফারিয়া এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ সংবাদ। সাইফুল, আপনাকে ধন্যবাদ। প্রায় 5 ঘন্টার চেষ্টায় রাজধানীর করাইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণের পর এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে বস্তিবাসী। ফায়ার সার্ভিসের হিসেবে অন্তত 1,500 ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভার সঙ্গে সঙ্গে প্রকাশ হচ্ছে বস্তির ক্ষয়ক্ষতির চিত্র। ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রচুর নারী ও শিশু রয়েছেন, তারা এখন অস্থায়ী আশ্রয়হীন। পরিবারের অভিভাবকরা উদ্ধার কাজের মধ্যে ব্যস্ত থাকলেও ক্লান্ত শরীরে খোলা আকাশের নিচে যেখানে জায়গা পেয়েছেন সেখানে ঘুমিয়েছেন এই শীতের রাতে। অধিকাংশ শিশু গায়ে থাকা ভেজা কাপড়েই ঘুমিয়েছে। অসহায় এসব মানুষ এখন সাহায্যের দিকে তাকিয়ে আছে। আগুন লাগার কারণ এখনও জানা না গেলেও ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক তার আর গ্যাসের সিলিন্ডার ছিল বস্তিতে, সেখান থেকে হতে পারে সূত্রপাত। দর্শক, এই মুহূর্তে করাইল বস্তি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, আগুনের পর বস্তির পরিস্থিতি কেমন দেখছেন? এখন পর্যন্ত কোনো সাহায্য পেয়েছে কিনা বস্তিবাসী জানাবেন। আসলে আপনি যেমনটা বলছেন যে দীর্ঘ
যুদ্ধ করা বলা যায় একেবারে ফায়ার ফাইটারদের গতকালকে 5.5 ঘন্টার যে অক্লান্ত পরিশ্রমের পরে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পর কিন্তু আমরা আজকে সকাল থেকে দেখতে পেয়েছি সেখানকার চিত্র, অর্থাৎ যে ধ্বংস হয়েছে অর্থাৎ আগুনের কারণে সেটা এখন ফুটে উঠছে। এবং বলা যায় যে আগুন নিয়ন্ত্রণ আসলেও কিছু কিছু জায়গায় আমরা এখনো দেখতে পাচ্ছি ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে এখনো, এবং ফায়ার সার্ভিসের যারা দায়িত্বরত আছে তারা কিন্তু এখনো কাজ করছেন। এবং আমরা দেখেছি যে এখানে যারা গতকাল রাত থেকে ছিল ফায়ার সার্ভিসের বিভিন্ন টিম, তারা এখনো আসছেন এবং খতিয়ে দেখছেন যে আসলে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে। আপনাকে যদি বলি আপনাকে যে আসলে এখানকার দৃশ্যপটটা একেবারে অন্য ধরনের, যে আসলে সবাই কিন্তু তাদের বাসা বাড়ি যে বসতঘর ছিল সেটা হারিয়েছে এবং প্রতিটা মানুষ এসে তাদের যে সম্বলটুকু আছে কিনা খুঁজতে এসেছেন সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে নারী পুরুষ মিলে সবাই কিন্তু তাদের যেই ঘরে অর্থাৎ যে প্রিয় আঙ্গিনায় তারা ছিল বসবাস করছিল এতদিন, সেটি কিন্তু দেখার জন্য আসছেন, খুঁজছেন তাদের গুরুত্বপূর্ণ জিনিস আছে কিনা। তবে অধিকাংশ লোকের সাথে আমরা এখানে কথা বলেছি, তারা বলছেন যে আসলে তাদের কোনো সম্বলই নেই, শেষ সম্বলটুকু যেটা ছিল সবকিছু পুরো ছাই হয়ে গেছে। এবং বলা যায় একেবারে হৃদয় বিদারক ঘটনা এখানকার বিশেষ করে মহিলারা খুবই কান্নাকাটি করছেন, শিশুরাও কান্নাকাটি করছেন, কারণ গতকাল রাত থেকে তারা অসহায়ভাবে ছিল এবং বলতে গেলে অনেকে খাবারও জুটে নেই এমন ছিল। তো আমরা এখানেও আপনাকে দেখানোর চেষ্টা করছি যে আসলে কিছু কিছু জায়গায় যে ধোঁয়ার কুণ্ডলী আছে সেগুলো এখানকার যাদের ঘরের মালিক ছিল তারা কিন্তু কাজ করছেন, পরিষ্কার করছেন, তারা খুঁজে দেখছেন তাদের ঘরের বিভিন্ন জিনিসপত্র। এবং আপনাকে বলতে চাই যে আজকে সকাল থেকে গতকাল রাত্রে যে ফায়ার ফাইটাররা ছিল তারা হয়তো পরিবর্তন করে নতুন করে এসেছেন। এবং আমরা দেখছি যে এখানে ফায়ার সার্ভিস হতে শুরু করে ঊর্ধ্বতন বিভিন্ন কর্তৃপক্ষ এখানে আগুন লাগার যে বিষয়টি অর্থাৎ এখানে যে ঘটনাটি ঘটেছে সেটি কোথা থেকে ঘটেছে সেটি খতিয়ে দেখছেন। এবং এটাও আপনাকে জানাতে চাই যে আসলে এখানকার মানুষজনগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত যে ঘরবাড়ির যে জিনিসপত্রগুলো কিন্তু সরিয়ে নিচ্ছে। এবং আমরা দেখছি যে অনেকে সকাল থেকে মাথায় করে বা বিভিন্ন ট্রাকে করে ভ্যান গাড়িতে করে তাদের জিনিসপত্রগুলো অন্যত্র সরিয়ে নিচ্ছে। অর্থাৎ এখানে যে ধ্বংসযজ্ঞটা যে চলেছে আগুনের কারণে সেটি কিন্তু এখন একেবারে ফুটে উঠেছে। এবং এখানকার যারা বাসিন্দা তারাও আগেও বলেছেন, আজকেও বলছেন যে আসলে এখানে এত পরিমাণ ঘনবসতি, সে কারণে একটা জায়গায় আগুনের সূত্রপাত হলে সেটি কিন্তু ছড়িয়ে পড়ে এবং সেটি নিয়ন্ত্রণ আনতে কষ্টসাধ্য হয়ে পড়ে। এবং আমরা জানি যে গত কয়েক বছর ধরে কিন্তু প্রতি বছরেই কিন্তু এখানকার করাইল বস্তিতে আগুনের যে ঘটনাটি ঘটে যায়। এবং এরপরে প্রেক্ষিতে কিন্তু কেন এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, কেন এটি কিভাবে নিরূপণ করা যায় এই বিষয়ে কিন্তু আসলে কোনো শুরু হয় না। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু জানিয়েছেন যে আসলে প্রতি বছর কিন্তু এখানে একটি মহড়া অনুষ্ঠিত হয় এবং কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটির জন্য। তারপরেও আসলে অনেকটা বেগ পেতে হয়েছে এবারের আগুনটি নেভানোর ক্ষেত্রে। এবং সেই স্পষ্ট চিত্র কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি এখন ভোরের আলো ফোটার সাথে সাথে। এবং এখানকার মানুষের যে ভাগ্যের পরিবর্তন হয় না সেটিও কিন্তু ফুটে উঠেছে এই অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই। এবং এখানে আমরা আরেকটা বিষয় জানতে চাই, যেটা হচ্ছে উদ্ধারকারী যে টিমগুলো ছিল গতকাল রাতে তারা কিন্তু এসেছেন, তারাও আমাদেরকে জানিয়েছেন যে এখানে গতকালকে উদ্ধার করতে গিয়ে এবং আগুন নেভানোর সময় কাজ করতে গিয়ে ব্যাপক উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু এখনও আছে। গতকাল রাতে যে উৎসুক জনতার ভিড় ছিল সেইটি আমরা সকাল থেকেও দেখতে পাচ্ছি। তো সাধারণ মানুষের উদ্দেশ্য কিন্তু ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী যারা রয়েছেন তারা বলছেন যে আসলে অনর্থক বা যাদের এখানে সয়সম্বল নেই বা যাদের ঘরবাড়ি নেই তারা যাতে এখানে এসে ভিড় না করে। আপনাকে দেখানোর চেষ্টা করছি আসলে বিভিন্ন কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু এটি নিরূপণের জন্য যে চেষ্টা করা হচ্ছে আমরা এখানে এসে পৌঁছেছে এবং ফায়ার সার্ভিস হতে শুরু করে বিভিন্ন কর্তৃপক্ষ কিন্তু এসে পৌঁছেছে আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আরেকটি বিষয় জানিতে চাই যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে কতটুকু ঘর সুনির্দিষ্টভাবে এখন বলা যাচ্ছে না, তবে 1500টার মতো ঘর ভারী পুরে ছাই হয়ে গেছে এমনটা জানিয়েছেন। তবে তারা বলছেন এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও তারা নিরূপণ করে জানাবে বলে আমাদেরকে এমনটা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। আশুলিয়ার তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডে আহত শ্রমিকরা 4 দফা দাবি আদায়ে কর্মসূচি পালন অব্যাহত রেখেছেন। গেল 24 নভেম্বর থেকে আশুলিয়ার তাজরিন ফ্যাশনের পরিত্যক্ত ভবনের নিচে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। আহত শ্রমিকরা জানান 13 বছর ধরে ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য আন্দোলন সংগ্রাম করে আসলেও বিগত সরকার কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি, বরং দলীয় সংগঠনে পদায়ন করেছে বিগত সরকার।
এছাড়া তাজরিনের মালিক দেলোয়ার সহ দোষীদের কোনো শাস্তির ব্যবস্থাও করা হয়নি। তাই সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো ধরনের পদক্ষেপ না নিলে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার হুমকি দেন আন্দোলনকারীরা। আমরা যতদিন মন্ত্রণালয় থেকে, শ্রম মন্ত্রণালয় থেকে, এমনকি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যতদিন আমাদের ডিসিশন আমরা ফাইনালি না পাবো, ততদিন আমরা এখান থেকে আমাদের এই 12 থেকে 13 বছর পর্যন্ত যে আমাদের বলে আসছে যে আমাদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা এদের মুখেই রয়ে গেছে, আজ পর্যন্ত কার্যকর হয়নি। জুলাই গণঅভ্যুত্থানে 5 আগস্ট সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় 20তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ নেওয়া হবে এই সাক্ষ্য। এর আগে গত 20 নভেম্বর মামলার রাজসাক্ষী পুলিশের সাবেক এসআই শেখ আফজালুল হকের জবানবন্দি ও জেরা শেষ হয়। এদিকে ট্রাইব্যুনাল 1-এ জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলার শেষ সাক্ষী মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলামের জেরা শেষ হতে পারে আজ। এরপর বাকি থাকবে যুক্তিতর্ক উপস্থাপন এবং সবশেষ ধাপ রায় ঘোষণা। অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2টি লকারে 832.5 ভরি স্বর্ণ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই লকার দুটি খোলা হয়। আদালতের অনুমতি নিয়ে এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি ও দুদকের একটি দল ওই লকার দুটি খোলে। লকার দুটিতে 832.5 ভরি স্বর্ণ পাওয়া গেছে। ওই লকার দুটি জব্দ করেছিল এনবিআর এর গোয়েন্দা ইউনিট সিআইসি। এর আগে 17 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2টি লকার জব্দ করে কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার 753 নম্বর লকার এবং 751 নম্বর লকার জব্দ করা হয়। আর গত 10 সেপ্টেম্বর 128 নম্বর লকার জব্দ করেছিল সিআইসি। ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে টাঙ্গাইলের মধুপুর। ভূতাত্ত্বিকদের মতে অঞ্চলটির ভূগর্ভস্থ ফল্টে 400 বছর ধরে ক্রমাগত চাপ জমায় যে কোনো মুহূর্তে রিক্টার স্কেলে 7 থেকে 7.5 মাত্রার ভূমিকম্প হতে পারে। এতে জেলার দুর্বল অবকাঠামো ও ভূতাত্ত্বিক গঠনের ক্ষতি হবার পাশাপাশি ঘটবে ব্যাপক প্রাণহানি। স্থানীয়রা বলছেন দুর্যোগ মোকাবেলায় সতর্কতামূলক পদক্ষেপ না নিলে বাড়তে পারে ক্ষয়ক্ষতির পরিমাণ। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের পর আবার আলোচনায় টাঙ্গাইলের মধুপুর ফল্ট। ঢাকা থেকে মাত্র 100 কিলোমিটারের দূরত্বে অবস্থিত মধুপুরে রয়েছে 7 থেকে 7.5 মাত্রার ভূমিকম্প হওয়ার মতো ভূতাত্ত্বিক ফাটল রেখা। 2019 সালের সেপ্টেম্বরে 4.2 মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মধুপুর। বিগত সময়ে এই ফল্টে বেশ কয়েকটি ভূমিকম্প হলেও এখনো কোনো সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের। আমরা কোনো সিগন্যাল বা কোনো কিছু পাই না। ভূমিকম্প হয় এলাকাবাসী আমরা সবাই অনেক আতঙ্ক আছি। পাবলিকের মাঝে যেন সচেতনতা থাকে, জানার কোনো থাকে, এরকম যদি সরকার কোনো উদ্যোগ নেয় এটা আগের থেকে মানুষ জানতে পারবো, এরকম কোনো সতর্কমূলক হলে আমাদের জন্য ভালো হবে। ফলটি 400 বছর ধরে শক্তি সঞ্চয় করায় মুহূর্তের কম্পনে টাঙ্গাইল সহ আশপাশের জেলাগুলোতে বড় ধরনের প্রভাব পড়বে বলে আশঙ্কা এই গবেষকের। যে সঞ্চিত শক্তি 400 বছরের অধিক, এই মধুপুর ফল্টকে কেন্দ্র করে যদি কোনো ভূমিকম্পর উৎপত্তি হয় তার বিস্তৃতি টাঙ্গাইল শহর থেকে শুরু করে ঢাকার যে ব্যস্ততম এলাকা, জনবসতিবহুল এলাকা, সেখান পর্যন্ত বিস্তৃত হবে। আমাদের যে উদ্ধার কাজ এবং নিজেদেরকে যে রক্ষা করার যে সক্ষমতা সেটা আমাদের দেশে নাই বললেই চলে, আমাদের সচেতনতাও নাই। তবে ভূমিকম্প মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি রাখলে ক্ষতি কমানো সম্ভব বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভৌগোলিকভাবে এটা আমরা এখানে আছি, এই সময়ে আমরা যেন মানুষকে সতর্ক করতে পারি, সচেতন করতে পারি, কিছু মেসেজ তাদেরকে দিতে পারি। আমরা চেষ্টা করব যে আধুনিক মানের প্রযুক্তি বা ডিভাইস নিয়ে এসে মধুপুরকে সুরক্ষিত রাখার জন্য। মধুপুর ফল্টের তথ্য সংগ্রহ ও ভূকম্পন মাত্রা নির্ণয়ের জন্য 2007 সালে একটি সিসমোগ্রাফ মেশিন স্থাপন করা হলেও এখন তার কোনো হদিশ নেই। দ্রুত যন্ত্রটির কার্যক্রম সচলের দাবি টাঙ্গাইলবাসীর। আব্দুল হামিদ, RTV। দেশে সড়ক দুর্ঘটনার তদন্ত সঠিকভাবে হয় না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন তদন্তে এই দুর্ঘটনার মূল কারণ উঠে না আসায় দোষীরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে, ফলে একই ধরনের দুর্ঘটনা ঘটছে বারবার। ঝরে যাচ্ছে বহু তাজা প্রাণ। যদিও তদন্ত যথাযথভাবে না হওয়ার বিষয়টি মানতে নারাজ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।
নাজিফ ফরাইজের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। 2011 সালের 13 আগস্ট মানিকগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও এটিএন নিউজের সাবেক প্রধান নির্বাহী মিশুক মুনির নিহত হওয়ার মামলায় বিচারিক আদালতে যাবজ্জীবন সাজা পান বাসচালক জমির হোসেন। 2020 সালে কারাগারেই হৃদরোগে মৃত্যুবরণ করেন তিনি। অথচ মৃত্যুর 2 বছর পর তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক জানান, বাস চালক সাজা ভোগ করলেও দুর্ঘটনা ঘটেছে তারেক মাসুদ ও মিশুক মুনিরকে বহনকারী মাইক্রোবাস চালকের ভুলে। ওই দুর্ঘটনায় তিনিও মারা যান। অথচ তদন্তে বাস চালককে দোষী বানিয়ে তার সঙ্গে অবিচার করা হয়। এটা একটা রাষ্ট্রের অঙ্গীকার করা উচিত। বিশেষজ্ঞরা বলছেন, দেশে সড়ক দুর্ঘটনা তদন্তে বড় ধরনের ত্রুটি রয়েছে। এত বড় তামাশার কাজ পৃথিবীতে আর কোথাও হয় না, বাংলাদেশে হয়। যেই কারণে চালক সর্বস্ব থিঙ্কিং করতে গিয়ে আমরা দুর্ঘটনা কমাতে পারি নাই, কারণ চালকের দিকে তাকিয়ে আছি। পুরো সিস্টেমের সাথে যারা যারা ভুল করতেছে, উপরের দিকে দায়িত্বে গাফিলিত করতেছে, যেগুলি রুট কজ, সেখানকে যদি আমরা ধরতে না পারি, জবাবদিহিতা করতে না পারি, যেটা আগে হতো না, আমরা কোনো দিন দুর্ঘটনা কমবে না। তারা বলছেন, সড়ক দুর্ঘটনা তদন্তে দেশে নেই আধুনিক ব্যবস্থা। এছাড়া বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়হীনতা তদন্ত প্রক্রিয়াকে আরও জটিল করে তোলায় দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করা এবং ভবিষ্যতে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা কঠিন হয়ে পড়ে। রোড ক্র্যাশের সঠিক তদন্ত কিভাবে হবে সেটাই আসলে নিরূপণ করা নাই। এটার জন্য পর্যাপ্ত লোকবল আমাদের তেমন নাই। এটার জন্য কে দায়ী, মালিকের কতখানি দায়িত্ব আছে, ড্রাইভারের কতখানি দায়িত্ব আছে, রোড যারা কনস্ট্রাকশন করেছে তাদের কতখানি দায়িত্ব আছে, এগুলো তো বর্তমান তদন্ত প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত নয়। তবুও তদন্ত প্রক্রিয়াকে সঠিক বলছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। আমাদের যে তদন্ত করার যে প্রক্রিয়ার কোনো সমস্যা নাই। তদন্তের প্রক্রিয়া যে সিস্টেমটা, সেই সিস্টেমটা কিন্তু খুবই প্র্যাগম্যাটিক। বিশেষজ্ঞরা বলছেন, তদন্তে অবহেলার কারণে একদিকে দোষীরা পার পেয়ে যাচ্ছে, অন্যদিকে সড়কে দুর্ঘটনার সব উপাদানই থেকে যাচ্ছে, যার মাসুল দিচ্ছে গোটা জাতি। নাজিফ ফরাইজি, আরটিভি, ঢাকা। 3 বছর ধরে মন্ত্রণালয়ে আটকে আছে সিরাজগঞ্জের ফুলজোর নদীতে সেতু নির্মাণ প্রকল্পের কাজ। 2022 সালে একনেকে অনুমোদন পেলেও দীর্ঘ সময়ও হয়নি কোনো অগ্রগতি। এতে প্রতিদিন নৌকায় ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হচ্ছে 2 পাড়ের অন্তত 30 গ্রামের বাসিন্দাদের। সিরাজগঞ্জ সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। সিরাজগঞ্জের ফুলজোর নদীর এক পাড়ে কামারখন্দ ও অন্য পাড়ে উল্লাপাড়া উপজেলার অবস্থান। নদী পারাপারে 2 উপজেলার অন্তত 30টি গ্রামের মানুষের একমাত্র ভরসা ডিঙি নৌকা। ভোগান্তি নিরসনে দীর্ঘদিন নদীর ওপর সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছে দুপাড়ের বাসিন্দারা। 2022 সালে 34 কোটি 56 লাখ টাকা ব্যয় ধরে একনেকে একটি প্রকল্পও পাশ হয়। তবে 3 বছর পেরিয়ে গেলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আটকে আছে প্রকল্পটি। 20-30টা গ্রাম আছে, এই গ্রাম থেকে এই নদী পারে নেগে কেউ স্কুলে ভর্তি হইতে পারে না। ব্রিজের খুব দরকার, নদী পার হওয়ার সমস্যা, নৌকা থাকে না সময়, তো অনেক সমস্যা যায়, ডাক্তারের কাছে যাওয়া লাগে। মনে করেন যে আমাদের এই দিক বৃষ্টি হলে আমাদের সুবিধা হয়, ভালো হয়, আমাদের চলাফেরা কষ্ট। আবাদ করে হয় না, ওপান তো দেন না, কি পরিমাণ জমা জমিগুলি পুড়ে রয়েছে, নৌকা দিয়ে চলাচল খুব কঠিন। অজানা কারণে কাজ বন্ধ থাকায় স্থানীয় ইউপি সদস্যরাও কোনো জবাব দিতে পারেন না জনগণকে। পরিষদে আসা এবং যাতায়াত করা খুবই কষ্টকর হয়ে গেছে জনগণের। সরকারের কাছে বিশেষ অনুরোধ, এই ব্রিজটা দ্রুত গতিতে করার এলাকার পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে সেতু নির্মাণ কাজ শুরু হবে বলে জানালেন এলজিইডির এই কর্মকর্তা। ব্রিজটা শুধু একনেকে পাস না, সেটা টেন্ডারও হয়ে গেছে, টেন্ডার এভালুয়েশন হয়েছে এবং এভালুয়েশন রিপোর্ট আমাদের অনুমোদনকারী কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে। আমরা অনুমোদনটা এখনো পাইনি। অনুমোদনটা পেলে আমরা এনওএ জারি করে ঠিকাদারের সাথে কন্ট্যাক্ট করে আমরা কাজে যেতে পারবো। সেতুটি নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি কৃষি ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে বলে আশা ভুক্তভোগীদের।
সুলাইমান কবির, RTV। উত্তরাঞ্চলে বাড়ছে শীত। দিনাজপুরে গত 3 দিন ধরে 14 ঘরে অবস্থান করছে তাপমাত্রা। আগামীতে শীত নিয়ে শঙ্কিত এই অঞ্চলের মানুষ। এদিকে দুপুরে সূর্যের দেখা মিললেও বিকেল থেকে ঠান্ডা ও কুয়াশায় বিপাকে মানুষ। একই জেলার হিলিতেও বাড়ছে শীত। ভোর 6টার দিকে হিলিতে 14.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করেছে আবহাওয়া অফিস। কুড়িগ্রামে কুয়াশা কম থাকলেও শীত বাড়ছে। সপ্তাহ জুড়ে এই জেলায় 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে তাপমাত্রা। দিনের চেয়ে রাতের তাপমাত্রা দ্রুত কমছে, ফলে সন্ধ্যার পর হতে ঠান্ডা অনুভূত হচ্ছে। পাবনার ঈশ্বরদীতে ভোরে কুয়াশার সঙ্গে উত্তরের হিম বাতাস শীত বাড়াচ্ছে। বিকেল থেকেই তাপমাত্রা কমে বাতাসে শীতের আমেজ সৃষ্টি হয়। পাবনা ও পটুয়াখালীর রাঙ্গাবালিতে আমন ধানের বাম্পার ফলন হলেও বাজারে ন্যায্য মূল্য পাওয়া এবং স্থানীয় ব্যাপারী সিন্ডিকেট নিয়ে সংশয় রয়েছেন কৃষকরা। গত বছরের চেয়ে এই বছর ধানের ক্রয় মূল্য কম হওয়ায় হতাশা প্রকাশ করেছে পাবনার কৃষকরা। এছাড়া 48 থেকে 50 কেজি ধানকে 1 মণ ধরে ক্রয় করা হচ্ছে বলে অভিযোগ রাঙ্গাবালির চাষিদের। পাবনা উত্তর প্রতিনিধি মোহাম্মদ তাজুল ইসলাম ও পটুয়াখালীর রাঙ্গাবালি থেকে আইয়ুব খানের তথ্যচিত্র জানাচ্ছেন নাদিরা সুলতানা। পাবনা সদর, বেড়া ও ঈশ্বরদীতে সবচেয়ে বেশি আমন ধানের চাষ হলেও সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্প নিয়ন্ত্রিত সেচ সুবিধা থাকায় জেলার প্রায় সকল উপজেলাতেই কম বেশি আমন ধানের চাষ হয়েছে। গত বছর মৌসুমের শুরুতে প্রতি মণ আমন ধান বিক্রি হয়েছিল 1400 টাকায়, আর এবার দাম কমে দাঁড়িয়েছে 1200 টাকায়। বাজার দর কম থাকায় হতাশ কৃষকরা। ফলনটা মোটামুটি ভালো হয়েছে। এখন বাজার যদি ভালো হয় তাহলে কৃষক অবশ্যই লাভবান হবে, আর বাজার যদি খারাপ হয় তাহলে তো আর লাভবান হওয়া সম্ভব না, যেহেতু কীটনাশক সার সবকিছুরই দাম বেশি। সরকারি রেট দিতে হইলে 34 টাকা কেজি ধান, কিন্তু 34 টাকা কেজিতে কৃষকের লাভবান হবে। এদিকে পটুয়াখালীতে রাঙ্গাবালিতে এবার আমন ধানের ফলন ভালো হয়েছে। মাঠ জুড়ে সোনালী ধানের হাসি ছড়িয়ে পড়লেও কৃষকদের মাঝে আনন্দ নেই, কারণ উৎপাদন খরচ তুলতে বিপাকে তারা। স্থানীয় বাজারে প্রতি মণ ধান 950 থেকে 1000 টাকায় কেনা বেচা হচ্ছে। তার মধ্যে 40 কেজিতে মণ হলেও ব্যবসায়ীরা 48 থেকে 50 কেজি ধরে মণ কিনছেন। আর সরকারিভাবে ধান সংগ্রহ শুরু না হওয়ায় বিপাকে কৃষকরা। সরকার আমাকে মোড় দিকে চাইয়া, চাষির মোড় দিকে চাইয়া যদি একটু দামটা একটু আমাকে বাড়াই দেয়, আমাকে আর একটু আমরা খুশি হইতাম। এবছর আবহাওয়া ভালো ছিল, ধানের বাজার কম, 3% প্রায় 15 দিন ধান করায় পড়ছে। এই পরিমাণ দাম, তাতেও আমরা ওইভাবে সার্ভিস দিতে পারতেছি না, যার কারণে কৃষকও দুর্ভোগে আছে, আর আমরা মেশিন নিয়ে আমরা অনেক দুর্ভোগে আছি। ধানের দাম, তাছাড়া ধানের দাম কম, তেলের দাম হচ্ছে বৃদ্ধি। কোথাও কোনো ধরনের যাতে সিন্ডিকেট তৈরি না হতে পারে সে বিষয়ে আমরা উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে বাজারগুলো মনিটরিং করব। সঠিক বাজার মূল্য পেলে আগামী বছরগুলোতেও আমন ধানের চাষ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। নাদিরা সুলতানা, RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।